বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জন উইকের ফ্র্যাঞ্চাইজের সাথে জড়িত ব্যালেরিনা মুভিকে এক্সপ্লেন করতে চলেছি। এই মুভির মধ্যে লিড রোলে রয়েছে অ্যানা ডি আর্মস। চলুন বন্ধুরা, এবার এই মুভির কাহিনীকে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি ছোট বাচ্চা ইভকে দেখতে পাই, যে এখন ইনজেড অবস্থায় পুলিশ স্টেশনের মধ্যে বসেছিল এবং সে নিজের হাতের মধ্যে ব্যালেরিনা টয়কে নিয়ে সে নিজের ফ্যামিলিকে চিন্তা করছিল। এখান থেকে এই মুভির কাহিনী ফ্ল্যাশব্যাকে পৌঁছে যায়, যেখানে আমরা ইভকে তার ড্যাডের সাথে একটি আইল্যান্ডের মধ্যে দেখতে পাই। তারা দুজনে একটি কাল গ্রুপের হাত থেকে বাঁচার জন্য এখানে এসে লুকিয়ে গিয়েছিল এবং আমরা জানতে পারি ইভের ফ্যামিলি আসলে একটি কাল গ্রুপের মেম্বার ছিল এবং তার ড্যাড তাদের সবাইকে বাঁচানোর জন্য ওই কাল গ্রুপের হাত থেকেই তাদেরকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছিল। কিন্তু এই সময়ের মধ্যে ওই কাল গ্রুপটি ইভের মা এবং তার বড় বোনকেই মেরে দেয়। কিন্তু এরপরেও তাদের উপর থেকে বিপদ চলে যায়নি, কারণ কাল গ্রুপের লোকেরা তাদেরকে ধোকা দেওয়ার জন্য তাদেরকে এখনো পর্যন্ত খুঁজেই চলছিল এবং ওই কাল গ্রুপটি তাদেরকে মেরে দিতে চেয়েছিল। তাদের এই সমস্ত চিন্তার সময়ের মধ্যে একটি বড় ভিলার উপরেই অ্যাটাক হয়ে যায়। কাল্টের লোকেরা সব থেকে প্রথমে ওই ভিলার বাইরে থাকা সমস্ত গার্ডগুলোকেই মেরে দেয়। এরপরেই তারা ঘরের ভেতরেও এসে যায়। ইভের বাবা খুব আগে থেকে এইসবের জন্য প্রস্তুত ছিল, এই জন্য সে ওই কাল গ্রুপের লোকদের সাথে লড়াই করে তাদেরকে এক এক করে মারতে শুরু করে দেয়। এবং এখানে আমরা জানতে পারি যে ইভের বাবা আসলে এক প্রকারের অ্যাসেসিয়ান ছিল, অর্থাৎ তার কাজ ছিল লোকেদেরকে মেরে দেওয়া। এমন ভাবেই ইভের বাবা লড়তে লড়তে রাস্তার মধ্যে ধোঁয়ার বোমকে ছেড়ে দেয়, যার ফলে কাল গ্রুপের লোকেরা তাদেরকে দেখতেই আর পায়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে ইভের বাবা ইভকে নিয়ে একটি দরজার মধ্যে লুকিয়ে যায়, কিন্তু তখন ওই জায়গার মধ্যে কাল গ্রুপের আরো অনেকগুলো মেম্বার এসে যায় এবং এর সাথে ওই কাল গ্রুপের লিডার দ্য চ্যান্সেলরও এখানে এসে যায়। ইভের বাবা এক এক করে ওই সমস্ত গার্ডগুলোকে মারছিল, কিন্তু কাল্টের গ্রুপের মেম্বাররা অনেক বেশি ছিল, এই জন্যই তারা সবাই মিলে ইভের বাবাকে ধরে নেয়। এরপরে চ্যান্সেলর ইভের বাবার কাছে পৌঁছে গিয়ে বলতে থাকে, প্রথমত তুমি একটি গার্ল গ্রুপের মেয়েকে বিয়ে করেছো, এরপরে তুমি আমাদেরকেই ধোকা দিচ্ছ, এই জন্য তুমি অবশ্যই শাস্তিকে পাবে। তোমার ওয়াইফ এবং তোমার বড় মেয়েকে তো আমরা মেরে দিয়েছি, কিন্তু তুমি যদি চাও ইভ এখনো বেঁচে থাকুক, তাহলে তুমি নিজেই নিজের জীবনকে নিয়ে নাও, নাহলে আমাদের গ্রুপের মেম্বাররা তোমাকে এবং ইভকেও মেরে দিবে। ইভের বাবা ইভকে খুবই বেশি ভালোবাসতো, এই জন্য সে নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজেই বন্দুককে ব্যবহার করে সুসাইড করতেই যাচ্ছিল। কিন্তু তখনই লুকিয়ে থাকা ইভ বাইরে বেরিয়ে এসে তার বাবাকে এই কাজটিকে করার জন্য মানা করে দেয়। নিজের মেয়ের আওয়াজকে শোনা মাত্রই ইভের বাবা এখানে গানকে ফেলিয়ে দিয়ে এখানের মধ্যে থাকা সমস্ত লোকদের সাথেই লড়াই করতে শুরু করে দেয়। এরপরেই চ্যান্সেলর এই জায়গা থেকে চলে যায়, কিন্তু ওই লড়াইটি এখানে চলতেই থাকে। কাল গ্রুপের একটি লোক ইভের বাবাকে নিচের মধ্যে ফেলিয়ে দিয়ে তাকে ছুরির সাহায্যে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই পেছন দিক থেকে ইভ এসে ওই কাল গ্রুপের লোকের উপরেই গুলি চালিয়ে দেয়, অর্থাৎ সে ওই লোকটিকে মেরে দেয়। এরপরে ইভ নিজের ইনজেড হয়ে যাওয়া বাবাকে নিয়ে এই ভিলা থেকে বাইরে চলে আসে। তারা ওই জায়গাটি থেকে বাইরে আসা মাত্রই ওই ভিলাটি পুরোপুরি ভাবে বিস্ফোরণের জন্য উড়ে যায়, কারণ ইভের বাবা ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসার সময় ওখানে অনেকগুলো বোম লাগিয়ে দিয়েছিল এবং ওই বোমের জন্যই কাল গ্রুপের বেশিরভাগ মেম্বাররাই ওখানে মারা যায়। এবং চ্যান্সেলর যে এই জায়গা থেকে বাইরে যাচ্ছিল সে মনে করতে থাকে এই বিস্ফোরণের জন্যই ইভ এবং তার বাবাও মারা গিয়েছে, এই জন্য সেই আইল্যান্ডকে ছেড়ে দিয়ে চলে যায়। ইভের বাবার অবস্থা খুবই খারাপ ছিল। ইভ সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে সাহায্যের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই তার বাবা তার কাছ থেকে ক্ষমাকে চেয়ে নেয় এবং সে ওই জায়গার মধ্যেই মারা যায়। কিন্তু কিছুটা সময় পরেই ওই জায়গার মধ্যে পুলিশরা এসে যায় এবং তারা ইনজেড ইভকে দেখে তারা তাকে পুলিশ স্টেশনের মধ্যে নিয়ে এসে যায়। এটি আসলে ওই সিনটি ছিল যেটিকে আমরা মুভির প্রথম সিনে দেখতে পাই। এরপরে ওই জায়গার মধ্যে একটি লোক এসে যায়, যে ইভকে বলতে থাকে, আমি হলাম তোমার বাবার আঙ্কেল এবং তোমার বাবা খুবই ভালো একটি মানুষ ছিল, সে তোমাকে খুবই একটি ভালো জীবন দিতে চেয়েছিল এবং যে ভালো জীবনকে এখন আমি তোমাকে দেব। এই কথাকে বলার পর সে ইভকে এই জায়গা থেকে নিয়ে চলে যায়। এরপরে সে ইভকে একটি থিয়েটারের মধ্যে নিয়ে আসে, যেখানে একটি টিচার সমস্ত বাচ্চাদেরকে বেলরিনা ডান্সকে শেখাচ্ছিল। এরপরে ইভকে ওখানের মধ্যে থাকা ডাইরেক্টরের সাথে দেখা করানো হয়। ওই ডাইরেক্টরটি ওই লোকটিকে একটি অদ্ভুত ধরনের প্রশ্ন করে। সে বলতে থাকে ইভ কি তার বাবা মা সম্বন্ধে সবকিছুকেই জানে। তখন ওই লোকটি এটির উত্তর না দিয়ে দেয়। তখনই ডাইরেক্টর ইভকে বলতে থাকে, তোমার বাবার পুরো জীবন এই জায়গার মধ্যেই চলে গিয়েছে, এমনকি আমি এটিকেও মনে করি তুমি এই জায়গার মধ্যে সুরক্ষিত থাকবে। ইভও এই জায়গার মধ্যে থাকার জন্য হ্যাঁ বলে দেয়। এরপরে ওই লোকটি ইভকে একটি কয়েন দিয়ে ওখান থেকে চলে যায় এবং সে যেতে যেতে বলতে থাকে, যখনই তোমার সাহায্যের দরকার হবে তখন আমি সবসময় তোমার সাহায্যের জন্য আগিয়ে আসবো। এরপরে ইভ এখানের মধ্যে থাকা টিচারের সাথে দেখা করে, যে এখানে বলতে থাকে এখানে দুই ধরনের
ট্রেনিং হয়ে থাকে। একটি ট্রেনিং হয়ে থাকে বেলরিনা ডান্সের এবং অন্য একটি ট্রেনিং হয়ে থাকে মানুষদেরকে মারার। ওই টিচারটি কয়েনের এক্সাম্পলকে দিয়ে বলতে থাকে প্রত্যেকটি কয়েনেরই দুটো সাইড থাকে, মানুষের লড়াই করাও জরুরি এবং সেই লড়াই থেকে বাঁচাও জরুরি। এই কথাকে খুবই পছন্দ করে এবং সে দুটোই ট্রেনিং কে নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এখান থেকে মুভির কাহিনী 12 বছর আগে এসে যায়, যেখানে আমরা ইভকে দেখতে পাই যেখানে বেলরিনা ডান্স করছিল। বেলরিনা ডান্সের ট্রেনিং এতটাই টাফ ছিল যে যার ফলে ইভের পা দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়, কিন্তু এরপরেও সে ডান্স করছিল। এরপরে তার টিচার বলতে থাকে সে যেন তাড়াতাড়ি গিয়ে ওই পায়ের মধ্যে মলমকে লাগায়। ব্যান্ডেজকে লাগাতে লাগাতে আমরা ইভের বন্ধুকেও দেখতে পাই যে ইভকে এই সময়ের জন্য ট্রেনিং কে থামানোর জন্য বলে, কিন্তু ইভা এখানে বলতে থাকে আমি পুরোপুরি তোমার মতো বেস্ট বেলরিনা ডান্সার হতে চাই। এর উত্তরে মেয়েটি জবাব দিয়ে বলতে থাকে তুমি তো আগে থেকেই একটি খুবই ভালো অ্যাসেসিয়ান, এই জন্যই তোমার ওই ট্রেনিং এর দিকে বেশি ধ্যান থাকা উচিত। এর কিছু পরে আমরা ইভের অ্যাসেসিয়ানের ট্রেনিং কে দেখতে পাই, যেখানে সে অনেকগুলো ছেলের সাথেও লড়াই করতে শুরু করে। এখানে তাদেরকে লড়াই করানোর সাথে সাথে ভিন্ন ভিন্ন ধরনের গুলিকে চালানোরও ট্রেনিং দেওয়া হয়। আচিবকে অনেকগুলো ছেলের সাথে লড়াইকে করতে হতো, কিন্তু এই প্রত্যেকটি লড়াইয়ের মধ্যেই হেরে যাচ্ছিল। এই জন্য তার কোচ বলতে থাকে তুমি আজকে কি করছো, যার উত্তরে ই বলতে থাকে এরা আসলে আমার থেকে খুবই পাওয়ারফুল। এর উত্তরে তার ট্রেনার বলতে থাকে তোমার হারার কারণ এই নয় যে তুমি তাদের থেকে কম পাওয়ারফুল, বরং তোমার হারার কারণ হলো এই যে তুমি তাদেরকে দেখে আগে থেকে হার মেনে নিয়েছো, এমনকি তুমি নিজের প্রতি কোন রকম বিশ্বাস কেউ রাখছো না। তার ট্রেনারের এই কথাকে শোনার পরে ইভের মনের মধ্যে আরো বেশি জোর চলে আসে এবং সে নিজের উপরে ভরসা করে সে নিজের থেকেও পাওয়ারফুল ছেলেদেরকে হারিয়ে দিতে থাকে। এমন ভাবেই তার ট্রেনিং আগিয়ে যেতে থাকে। এমন ভাবেই 2 মাস চলে যায় এবং ইভ এখানে জানতে পারে তার বেস্ট ফ্রেন্ডকে এই জায়গা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য সে এই বিষয়ে ডাইরেক্টরের সাথে গিয়ে কথা বলে। ডাইরেক্টর এখানে বলতে থাকে যারা আসলে ভালো অ্যাসেসিয়ানে পরিবর্তন হতে না পারে তাদেরকে আমরা বেলরিনা ডান্সের ট্রেনিং কে দেওয়ার জন্য তাদেরকে আমরা আগে পাঠিয়ে দিই। সে তোমার মতো ভালো অ্যাসেসিয়ান ছিল না। এরপরে ইভ আগে বলতে থাকে ভালো অ্যাসেসিয়ানদেরকে কেন আগে কাজের জন্য পাঠানো হয় না এবং তাদেরকে কেনই বা কাজ দেওয়া হয় না। আমার হিসাবে আমি খুবই ভালো একটি অ্যাসেসিয়ানে পরিবর্তন হয়ে গিয়েছি, এই জন্য আমার একটি কাজের দরকার। এরপরে ডাইরেক্টর বলতে থাকে হ্যাঁ তাহলে ঠিক আছে, কিন্তু এর জন্য তোমাকে কিছু টেস্টের মধ্যে পাস করতে হবে। প্রথম টেস্টের মধ্যে আমরা দেখতে পাই ইভকে একটি মেয়ের সামনে বসিয়ে রাখা হয় এবং জানতে পারা যায় যে ইভের পাশে থাকা মেয়েটি রিস্কা অফ রোমার একটি স্টুডেন্ট, অর্থাৎ সে ইভের মধ্যে একটি মেয়ে ছিল যে সমস্ত প্রকারের ট্রেনিং কে নিয়েছিল, কিন্তু এরপরে সে কোন রকম কথাকেই শোনেনি। এই জন্য তাকে ইভের সামনে মারার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই জায়গার মধ্যে ডাইরেক্টর এসে গিয়ে তাদের দুজনকে গানকে ফিট করার জন্য বলে দেয়। এই বই মেয়েটির থেকে অনেক আগে গানকে ফিট করে নেয়, কিন্তু ইভের কাছে অতটাও সাহস ছিল না ওই মেয়েটিকে মারার জন্য এবং ওই সময়ের মধ্যেই ওই মেয়েটিও নিজের গানকে ফিট করে ইভকে মারতে যাচ্ছিল, কিন্তু তখন ইভ নিজের সাহসকে দেখিয়ে ওই সময়কে মনে করতে থাকে যখন সে নিজের বাবাকে বাঁচানোর জন্য একটি লোককেই মেরে দিয়েছিল। ওই সাহসকেই সে এই জায়গার মধ্যে দেখিয়ে সেই মেয়েটিকে মেরে নিজের জীবনকেই বাঁচিয়ে নেয়। এরপরে কিছু সময় আগে চলে যায় এবং আমরা রোস্কা রোমার মধ্যে জন উইক নামক খুবই ভালো একটি অ্যাসেসিয়ানকে দেখতে পাই। ইভো তার সম্বন্ধে অনেক কিছুকেই শুনেছিল, এই জন্য সে তাড়াতাড়ি জন উইকের কাছে পৌঁছে যায়। সে বলতে থাকে আপনি তো খুবই ভালো একটি অ্যাসেসিয়ান, এই জন্য আপনিও আমাকে কিছু টিপ দিন ভালো অ্যাসেসিয়ান হওয়ার জন্য। ইভকে দেখার পরে জন বলতে থাকে তুমি আগে থেকে খুবই ভালো একটি অ্যাসেসিয়ানে পরিবর্তন হয়ে গিয়েছো, এই জন্যই তুমি আমার কথাকে শোনো এবং তুমি এই জায়গা থেকেই পালিয়ে যাও। সে এই কথাকেই শোনার পর জনকেই উল্টো প্রশ্ন করে আপনিও তো এই জায়গা থেকে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু জন এখানে কোন রকম উত্তরকে না দিয়েই এখান থেকে চলে যায়। এর কিছু পরে আমাদেরকে দেখানো হয় ফাইনালি ইভ নিজের প্রথম মিশনকে পেয়ে গিয়েছে। তাকে আসলে একটি মেয়েকে বাঁচাতে হতো একটি গ্যাংস্টারের হাত থেকে, যাকে মারার জন্য গ্যাংস্টাররা একটি ক্লাবের মধ্যে আসছিল। এই জায়গার মধ্যে কাউকেও মারার পারমিশন ছিল না, এই জন্য তাকে রাবারের বুলেটকে দেওয়া হয়। এই মিশনটি আসলে ইভের জন্য এক প্রকারের পরীক্ষা ছিল। সে যদি এই পরীক্ষাকে পার করে নেয় তাহলে সে আসলে খুবই ভালো একটি অ্যাসেসিয়ানে পরিবর্তন হয়ে যাবে। এরপরে ইভ ওই বারের মধ্যে পৌঁছে যায় এবং সে ওই মেয়েটিকেও দেখতে পেয়ে যায় যাকে আসলে তাকে বাঁচাতে হতো। সে ওই মেয়েটিকে কিছু বলার আগে সে দেখতে পায় ওই জায়গার মধ্যে গ্যাংস্টাররা এসে গিয়েছে এবং সে তাদের কাছে গিয়ে বলতে থাকে তোমরা ওই মেয়েটিকে ছেড়ে দাও, না হলে তোমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এরপরে ওই গ্যাংস্টারটি ইভকে সাইড করে ওই মেয়েটির কাছেই পৌঁছে যায়। এরপরে গ্যাংস্টারদের লোকদের সাথে ইভের লড়াই শুরু হয়ে যায়। ইভ খুব সাহসের সাথে তাদের সবার সাথে লড়াই করছিল এবং সে নিজের রাবার বুলেটকে ব্যবহার করে তাদেরকে ইনজর্ড করে দেয়। সে সমস্ত লোকদেরকে
গ্যাংস্টারকে মারার পর সে ওই গ্যাংস্টারের কাছে পৌঁছে যায় যে ওই মেয়েটিকে জোর করে ওই জায়গা থেকে নিয়ে চলে যাচ্ছিল। এই ওই গ্যাংস্টারের কাছ থেকেই ওই মেয়েটিকে ছিনিয়ে নেয়। এরপরে ওই গ্যাংস্টারটি এবং ইভের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। ওই গ্যাংস্টারটি আসলে ইভের চিন্তার থেকেও খুবই পাওয়ারফুল ছিল, এমনকি সে খুবই বেশি প্রফেশনালও ছিল। এই জন্য সে ধীরে ধীরে ইভের উপর ভারী পড়তে শুরু হয়ে যায়, কিন্তু ইভ খুব তাড়াতাড়ি তাকে মারতে শুরু করে দেয় এবং সে নিজের রাবার বুলেটকেও ব্যবহার করে তাকে ইনজার্ট করে দেয়। এরপরে সে ওই গ্যাংস্টারটিকে দেওয়ালের মধ্যে সেট করে তাকে ইরানির মধ্যেই জীবন্ত ছেড়ে দিয়ে চলে যায়। এরপরে ইভ ওই মেয়েটিকে ওই জায়গা থেকে নিয়ে চলে যায়। ইভ নিজের অ্যাসেসিয়ান হওয়ার আগের টেস্টটিকেও পাস করে নেয়। সে এখন রিস্কানোমার একটি অ্যাসেসিয়ানে পরিবর্তন হয়ে গিয়েছিল। এই জন্যই তার বডির মধ্যে ওই ট্যাটুকে বানিয়ে দেওয়া হয় যেটি তার বাবার বডির মধ্যে ছিল। এরপরে কাহিনী দেখানো হয়েছে ইভ নিজের আরেকটি মিশনকে কমপ্লিট করে দিয়েছে একটি লোককে মেরে দিয়ে, এবং ওই লয়ের মধ্যে তারও বডির মধ্যে একটি গুলি লেগে যায় যেটিকে সে নিজের হাতের সাহায্যেই বাইরে বার করে নেয়। এরপরে সে ওই মারা যাওয়ার লোকটির ফটোকে তুলে নিয়ে সে নিজের একটি ক্লায়েন্টকে পাঠিয়ে দেয়। এরপরে ইভ অনেক টাকাকে পেয়ে যায়। এরপরে ইভ যখন ওই জায়গা থেকে বাইরে বেরোতে থাকে তখন আমাদেরকে দেখানো হতে থাকে যে ইভ সব থেকে প্রথমে ওই লোকটির গার্ডের সাথে লড়াই করেছিল এবং সে তাদেরকেও এক এক করে মেরে দেয়। ইভ যখন নিজের গাড়িকে ব্যবহার করে এই জায়গা থেকে চলে যাচ্ছিল তখন তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটি কারের সাথে। এরপরে ওই কারটি থেকে একটি লোক বাইরে বেরিয়ে এসে ইভের সাথে লড়াই করতে শুরু করে দেয়। ইভ তো আসলে একটি প্রফেশনাল ফাইটার ছিল, কিন্তু সামনে থাকা লোকটিও কারো থেকে কম ছিল না। এই জন্যই তাদের লড়াই চলতে থাকে, কিন্তু সে সবশেষে ওই লোকটিকে মারতে সফল হয়ে যায়। ইভ ওই লোকটিকে মেরে দেওয়ার পর ওই লোকটির হাতের মধ্যে এক প্রকারের চিহ্নকে দেখতে পেয়ে যায় এবং তার মনে পড়ে যায় যে ছোটবেলার মধ্যে তার বাবাকে যেই সমস্ত লোকগুলো মেরেছিল তাদেরও হাতের মধ্যে এই চিহ্নটি ছিল, এবং এই সমস্ত লোকগুলো আসলে কে ছিল সেটিকেই জানার জন্য ইভের মনের মধ্যে প্রশ্ন আসতে শুরু হয়ে যায়। ইভ ওই লোকটির হাতকে কেটে ডাইরেক্টরের কাছে পৌঁছে যায় এবং সে জিজ্ঞাসা করে এই চিহ্নটি আসলে কি। এরপরে ডাইরেক্টর এই হাতকে দেখে ইভকে জিজ্ঞাসা করে তুমি আসলে কি চাও। এর উত্তরে ইভ বলতে থাকে এই লোকগুলোই আসলে আমার বাবাকে মেরেছিল এবং আমি আমার বাবার রিভেঞ্জকে নিতে চাই। তখনই ডাইরেক্টর বলতে থাকে আমি কখনোই চাই না যে তুমি এই সমস্ত লোকদের পিছনে যাও, এটি আসলে এক প্রকারের কাল্ট গ্রুপ এবং ওই কাল্ট গ্রুপেরই মেম্বার ছিল তোমার মা। ওই কাল্ট গ্রুপেরও প্রত্যেকটি মেম্বার আমাদের মতোই অ্যাসেসিয়ান, এবং রেস্কারুমা এবং ওই কাল্ট গ্রুপের মধ্যে একটি ডিল রয়েছে যেখানে বলা হয়েছে রেস্কারুমার অ্যাসেসিয়ান গুলো কোন রকম কারণ ছাড়াই ওই কাল্ট গ্রুপের বিরুদ্ধে লড়াই করবে না, এমনকি ওই কাল্ট গ্রুপের অ্যাসেসিয়ানরাও এই গ্রুপের অ্যাসেসিয়ানদের উপর অ্যাটাক করবে না। এরপরে ইভ এই জায়গা থেকে কোনো কিছুকে না বলেই চলে যায় এবং সে পৌঁছে যায় একটি হোটেলের মধ্যে যেখানে আমরা মুভির প্রথমে দেখানো ওই লোকটিকে দেখতে পাই যে ইভকে রেস্কারুমা পর্যন্ত নিয়ে গিয়েছিল। সে ওই লোকটির কাছ থেকে কাল্ট গ্রুপের সম্বন্ধে সবকিছুকে জানার চেষ্টা করতে থাকে, যার উত্তর ওই লোকটি বলতে থাকে তুমি এই কাজটিকে করো না, কারণ ওই কাল্ট গ্রুপের লোকেরা খুবই বেশি ভয়ঙ্কর। কিন্তু তখনই ইভ ওই লোকটিকে তার কয়েনকে ফেরত দিয়ে বলে আমার আসলে আপনার সাহায্য দরকার, যেমন ওই লোকটি নিজের প্রমিস দিয়েছিল ইভের আসলে যখনই তার সাহায্যের দরকার হবে তখন সে অবশ্যই তার সাহায্যকে করবে, এবং যেহেতু এই সময়টি এসে গিয়েছিল এই জন্য ওই লোকটি ইভকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। এরপরে ওই লোকটি একটি লোককে কল করে কোনো একটি লোকের বায়োডাটাকে বার করে সেটিকে সে ইভকে দিয়ে দেয়। সে বলতে থাকে এই লোকটি দ্য চ্যান্সেলর অর্থাৎ ওই কাল্ট গ্রুপের লিডারের ছেলে যার নাম হলো ড্যানিয়েল, এবং আজকে ড্যানিয়েল এই হোটেলের মধ্যেই এসেছে। এই জন্য সে ড্যানিয়েলের সাথে কথা বলে সে তার বাবা এবং তার গ্রুপের সম্বন্ধেও জানতে পারে। এখানে জানতে পারা যায় যে ড্যানিয়েলকেও মারার জন্য বাউন্টি দিয়েছিল সেটিও $4 লাখ, এবং তাকেই মারার জন্য অনেকগুলোই অ্যাসেসিয়ান এই হোটেলের মধ্যেই এসেছিল যার মধ্যে একটি লিনা নামক মেয়েও ছিল। এরপরে এই পিছনের রাস্তাকে ব্যবহার করে ড্যানিয়েলের রুমের মধ্যে পৌঁছে যায়। ড্যানিয়েল তাকে দেখা মাত্রই তার মাথার উপরে বন্দুকে তাক করে দেয়, কিন্তু ইভ তাকে বলতে থাকে আমি এই জায়গার মধ্যে এসেছি তোমাকে মারার জন্য নয়, আমি শুধুমাত্র তোমার কাছ থেকে তোমার বাবার সম্বন্ধে সবকিছুকেই জানতে চাই, কারণ তোমার বাবাই আমার বাবাকে মেরেছিল এবং আমি ওটিরই রিভেঞ্জকে নিতে চাই। এরপরে ড্যানিয়েলও বলতে থাকে তার বাবা আসলে একটি কাল্ট গ্রুপের লিডার এবং আমি ওই কাল্ট গ্রুপ থেকেই বাইরে পালিয়ে যাচ্ছি, এই জন্য আমাকে মারার জন্য আমার পেছনে অনেকগুলোই লোক পড়ে গিয়েছে, কিন্তু আমি স্বাধীনতার সাথে আমি আমার মেয়ের সাথে জীবনকে কাটাতে চাই। তারা এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কোথায় বলছিল তখনই ড্যানিয়েলের রুমের মধ্যে অ্যাটাক হয়ে যায়। এই লয়ের মধ্যে ড্যানিয়েলকে ইভো সাহায্য করতে থাকে এবং সে এক এক করে সমস্ত গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। এখানে ড্যানিয়েল ইভের কাছ থেকে সাহায্যকে চেয়ে নেয় তার মেয়েকে বাঁচানোর জন্য। ইভ যখন তাকে বাঁচিয়ে নিয়ে লিফটের সাহায্যে নিচেই যাচ্ছিল তখনই তাদের সামনে আরো অনেকগুলো গার্ড এসে যায় যাদের সাথে এক এক করে ইভ লড়াই করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ড্যানিয়েলও
যাদের সাথে লড়াই করছিল তাদের মধ্যে একজন ড্যানিয়েলকে গুলি মেরে দেয়। এখানে ইভকে কেউ পেছন দিক থেকে মাথায় আঘাত করে দেয়, যার ফলে সে এখানে অজ্ঞান হয়ে যায়। ইভকে এই জায়গার মধ্যেই ধরে নেওয়া হয় এবং ওই বাচ্চাটিকে এই জায়গা থেকে নিয়ে চলে যাওয়া হয় দ্য চ্যান্সেলর অর্থাৎ ওই কাল্ট গ্রুপের লিডারের কাছে। ইভের যখন জ্ঞান ফেরত চলে আসে তখন তার সামনে অনেকগুলো লোক ছিল এবং তার সাথে অনেকগুলো লোক ছিল সাজাকে কাটার জন্য। আসলে এই হোটেলের মধ্যে লয়াকে করার জন্য সাজা দেওয়া হচ্ছিল, কিন্তু ইবে এই জায়গার মধ্যে বলতে থাকে সেই হোটেলের মধ্যে কাউকেই মারার জন্য আসেনি। সে বলে দেয় সে শুধুমাত্র এখানে ড্যানিয়েলের সাথে দেখা করার জন্য এসেছিল। এই কথাকেই শোনা মাত্র ইবের পাশে থাকা সমস্ত লোকগুলোকেই মেরে দেওয়া হয় এবং ইবকে এই জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়। এরপরে ইব অন্য একটি লোকের কাছে পৌঁছে যায় যে অ্যাসোসিয়ানদেরকে ইলিগালি ভাবে অনেকগুলোই গানকে দিয়ে থাকে এবং ইব ভালোভাবেই জানতো এই লোকটি কাল্ট গ্রুপের সম্বন্ধে সবকিছুকেই জানে, কিন্তু ওই লোকটি কাল্ট গ্রুপের সম্বন্ধে তাকে কিছুই বলেনি। ইব এই জায়গার মধ্যে সমস্ত ধরনের বেপেনকেই দেখছিল, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে অনেকগুলো লোকের অ্যাটাক হয়ে যায় এবং তারা সবাই কাল্ট গ্রুপেরই লোক ছিল। ইব এই জায়গার মধ্যে নিজেকে বাঁচানোর জন্য কাল্ট গ্রুপের লোকেদের উপর গ্রেনেড ছুটতে শুরু করে দেয়, যার ফলে সে সবাইকে এই বোমের সাহায্যে উড়িয়ে দেয়। এই লয়ের মধ্যে ইব এবং ওই লোকটি যার এই বেপেন রুমটি ছিল তারা বেঁচে যায় এবং জানতে পারা যায় বেপেন স্টোরের ওই ওনারটিও ওই কাল্ট গ্রুপের মেম্বারদেরকে ঘৃণা করে। এই জন্য সে কাল্ট গ্রুপের লিডারকেও মারতে চায়, কিন্তু সে ওই লিডারের থেকে খুবই ভয় পেত। কিন্তু সে ইবের সাহসকে দেখে সে ওই কাল্ট গ্রুপের লিডারের লোকেশনকে বলে দেয়। এরপরে ইব কোন রকম সময়কে অপচয় না করে ওই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে ইবের কাছে ডাইরেক্টরের কলও এসে যায় এবং সে তাকে ওয়ার্নিং দিতে থাকে তুমি তাদের সাথে লড়াই করতে যাচ্ছ যাদের সাথে আমাদের শত্রুতা রয়েছে। কিন্তু ইব ডাইরেক্টরের কথাকে ইগনোর করে কাল্ট গ্রুপের ওই শহরের মধ্যেই পৌঁছে যায়। সে ওই শহরের মধ্যে পৌঁছে যাওয়ার পরেই এটিকে বুঝতে পেরে যায় এই জায়গার মধ্যে থাকা প্রত্যেকটি মানুষই আসলে এই কাল্ট গ্রুপের এক একটি মেম্বার। ইব সব থেকে প্রথমে এই জায়গার একটি ক্যাফের মধ্যে পৌঁছে যায় এবং সে ওখানে বেলরিনের ওই ডান্স টয়কেই দেখতে পায় যেটিকে তার বাবা ছোটবেলার মধ্যে তাকে দিয়েছিল। এই জায়গার মধ্যেই তার মেমোরি যুক্ত ছিল। সে এই সমস্ত জিনিসগুলোকেই ভালোভাবে লক্ষ্য করছিল, কিন্তু তখনই সে লক্ষ্য করতে থাকে যে সমস্ত লোকেরাই এই জায়গা থেকে চলে যেতে শুরু করেছে এবং একটি লোক এসে গিয়ে তার উপরে অ্যাটাক করে দেয়। সে ওই লোকটির সাথে লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু ওই লোকটি তার থেকে খুবই পাওয়ারফুল ছিল। কিন্তু লড়াই করতে করতে ইবের হাতের মধ্যে গান এসে যায়, যে গানের সাহায্যে সে ওই লোকটিকেই মেরে দেয়। কিন্তু তখনই ওই হোটেলের শেফ একটি প্রফেশনাল ফাইটারের মতোই ইবের সাথে লড়াই করতে শুরু করে দেয়। ইবের সাথে লড়াই করার জন্য একের পর এক লোক আসতেই থাকে এবং সে সবাইকে মারতে মারতে এই জায়গা থেকে বাইরে চলে আসে। একটি সর্দার লোক যে আসলে এই লড়াইয়ের উপর নজর রেখেছিল সেই কথাটিকে খুব তাড়াতাড়ি চ্যান্সেলরকে বলে দেয়। সে বলে দেয় যে ইব এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। এরপরে ইবকে ধরার জন্য লিনা নামক একটি মেয়ে এসে যায়, যে ইবকে পেছন দিক থেকে অ্যাটাক করে তাকে অজ্ঞান করে দেয় এবং সে তাকে চ্যান্সেলরের কাছেও নিয়ে এসে যায়। ইবের যখন জ্ঞান ফেরত চলে আসে তখন তাকে চ্যান্সেলর জিজ্ঞাসা করে আসলে তুমি কে এবং তুমি কি চাও আমার কাছ থেকে। তুমি কি জানো না রুস্কা রোমার সাথে আমাদের একটি কন্ট্রাক্ট রয়েছে, তুমি আমাদের উপর অ্যাটাক করতে পারো না। কিন্তু তখনই ইব বলতে থাকে আমি রুস্কা রোমা থেকে আসিনি, বরং আমি হলাম এখানেরই একটি মেম্বার। সে নিজের মা বাবার নামকে বলে সে চ্যান্সেলরকে খুবই অবাক করিয়ে দেয়। চ্যান্সেলর আসলে মনে করছিল ইব অনেক বছর আগে মারা গিয়েছে, কিন্তু ইব এখন বেঁচে রয়েছে তাও তার কাছে। চ্যান্সেলর মনে করছিল সে ড্যানিয়েলের মেয়েকে বাঁচানোর জন্য এখানে এসেছে, কিন্তু সে তো এখন বুঝতে পেরে যায় এই মামলাটি এর থেকেও খুবই জটিল। লিনাও অবাক হয়ে চ্যান্সেলরকে জিজ্ঞাসা করে আসলে এই মেয়েটিকে এবং সে কার সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করছে। এখানে চ্যান্সেলর বলে দেয় ইব আসলে এই জায়গার মধ্যে এসেছে নিজের মা বাবার মৃত্যুর রিভেঞ্জকে নেওয়ার জন্য এবং সে হলো তোমার বোন, যে এই কাল্ট গ্রুপের একটি অংশ ছিল। এই কথাকে শোনা মাত্র লিনা পুরো অবাক হয়ে যায়। তারা একে অপরের সাথে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কথা বলছিল, কিন্তু তখন ইব সবার উপরে অ্যাটাক করে ওই ঘর থেকে বেরিয়ে অন্য একটি ঘরের মধ্যে পৌঁছে যায় এবং লিনাও খুব তাড়াতাড়ি ইবের কাছে পৌঁছে গিয়ে তাকে থামিয়ে দেয়। ইব এখন লিনার উপরে গানকে তাক করে দেয়, কিন্তু লিনা যখন বলে দেয় সে আসলে হলো তার বড় বোন, তখন ইব বলতে থাকে আমি তোমাকে কেমন ভাবে বিশ্বাস করব, কারণ আমি এবং বাবা তো জানতে পেরে গিয়েছিলাম তুমি আজ থেকে অনেক বছর আগেই মারা গিয়েছিলে। কিন্তু লিনা বলতে থাকে সে আসলে আমাদের মাকেই মেরেছিল, এই জন্য আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। তারা এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কোথায় বলছিল তখনই বাইরের মধ্যে থাকা লোকগুলো চ্যান্সেলরকে জিজ্ঞাসা করে তারা কি তাদের দুজনকে মেরে দিবে, যার উত্তরে চ্যান্সেলরও হ্যাঁ বলে দেয় এবং বাইরের মধ্যে থাকা অ্যাসোসিয়ান গুলো ওই ঘরের মধ্যে বোমকে ছুড়ে ওই ঘরটিকে ব্লাস্ট করিয়ে দেয়। যে অ্যাটাকটির জন্য লিনা পুরোপুরি ভাবেই ইনজার্ড হয়ে যায় এবং তার সিচুয়েশন পুরোপুরি ভাবেই মারা যাওয়ার জন্য হয়ে গিয়েছিল। ইভ যখন তার কাছে এসে পৌঁছে যায়
তখন লিনা তাকে বলতে থাকে তুমি মা বাবার মৃত্যুর রিভেঞ্জকে অবশ্যই নাও। ইভিও এখানে এই জায়গার মধ্যে অনেকটাই ইনজার্ড ছিল, কিন্তু সে নিজের দিদির কথাকে শোনা মাত্রই সে আগের থেকে খুবই জোশে এসে যায়। সে ওখানের মধ্যে পড়ে থাকা একটি তলোয়ারকেই তুলে নেয় এবং সেই ঘর থেকে বাইরে চলে যাবে এটি সে ডিসিশনকে নিয়ে নেয়। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে অনেকগুলোই আরো অনেক অ্যাসাসিন এসে যায়, যাদের সাথে সে একাই লড়াই করতে শুরু করে দেয় এবং এক এক করে কারো গলা কেটে, কারো হাতকে কেটে, এমনকি সে কারো পাকে কেটে একের পর এক মানুষকে মারতে শুরু করে দেয়। এখন চ্যান্সেলরও ইভের এই কাজগুলোকে দেখে ভয় পেয়ে যায়। এই জন্য সে রোজকারমার ডাইরেক্টরকে কল করে দেয় এবং সে বলে দেয় যে তুমি যদি আমাদের কন্ট্রাক্টকে ঠিক রাখতে চাও তাহলে তোমরা এই মেয়েটিকে 12টা বাজার আগেই তাকে এই জায়গা থেকে নিয়ে চলে যাও, নার ফলে এর ইফেক্ট খুবই খারাপ হবে। ডাইরেক্টরও খুবই ভালোভাবে জানতো এই ধমকির খুবই খারাপ একটি ইম্প্যাক্ট পড়তে পারে। এই জন্য ডাইরেক্টর জন উইককে কল করে, অর্থাৎ সে তার নিজের বেস্ট অ্যাসিস্ট্যান্টকেই ইভকে মারার জন্য পাঠিয়ে দেয়। কিছু সময় পরেই ওই জায়গার মধ্যে জন উইক এসে যায় এবং চ্যান্সেলর নিজের পুরো শহরের মধ্যে এটিকে বলে দেয় যে আমাদের এই কাল শহরের মধ্যে দুটো অ্যাসিস্ট্যান্ট এসে গিয়েছে। এই জন্যই তারা যদি মেয়ে অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায় তাহলে তাকে সব থেকে প্রথমেই মেরে দেয় যেন, কিন্তু তারা যদি জন উইককে দেখতে পায় তাহলে তারা যেন তাকে ধরে এই জায়গার মধ্যে নিয়ে আসে। এরপরে জন উইক যখন ইভের সামনে এসে যায় তখন সে ইভকে বলতে থাকে আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, 12টা বাজার আগে তুমি এই জায়গা থেকে চলে যাও। তুমি যদি এই জায়গা থেকে 12টার আগে না যাও তাহলে আমি তোমাকেই মেরে দেব। যেহেতু ওখানে সমস্ত লোকেরাই তাদের দুজনের উপর নজর রেখেছিল, এই জন্য সে ইভের সাথে লড়াই করার একটি ড্রামা করতে শুরু করে এবং সে বারবার ইভকে বলতে শুরু করে তোমার কাছে একটি সুযোগ রয়েছে, এই জন্য তুমি এই জায়গা থেকে চলে যাও। কিন্তু তখন ইভ জন উইককে বলতে থাকে আমি নিজের বাবা মায়ের মৃত্যুর রিভেঞ্জকে না নিয়ে এই জায়গা থেকে যাব না। আমার বাবাকে চ্যান্সেলর মেরেছিল এবং আমি তাকে অবশ্যই এই জায়গা থেকে মেরে যাব, এরপরে আমি এই লড়াইকে শেষ করে দেব। এখানেই জন উইক দেখতে পায় এখনো 12টা বাজতে 28 মিনিট বাকি রয়েছে। এই জন্য সে ইভকে বলতে থাকে এখন তোমার কাছে 28 মিনিট রয়েছে এবং তুমি যদি 28 মিনিটের মধ্যেই চ্যান্সেলরকে মেরে দিতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু এই 28 মিনিটের মধ্যেই তুমি যদি তাকে না মারতে পারো তাহলে আমাকে তোমাকে বাধ্য হয়ে মারতেই হবে। এরপরে ইভ ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং সে চ্যান্সেলরের ঘরের মধ্যে পেছন দিক থেকে ঢুকে গিয়ে এক এক করে প্রত্যেকটি গার্ডকে মারতে শুরু করে দেয়। সেই জায়গার মধ্যে কারো মুখের মধ্যে টেপকে লাগিয়ে দেয়, এমনকি সে কারো মাথার মধ্যে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। সে কোনোভাবে চ্যান্সেলরের কাছে যেতে চেয়েছিল, এই জন্য সে রাস্তার মধ্যে আসতে থাকা প্রত্যেকটি গার্ডকেই এক এক করে মারতে শুরু করে। এখানেই চ্যান্সেলর জানতে পেরে যায় জন উইক তাকে ধোকা দিয়েছে, সে তো ওই মেয়েটিকেই ছেড়ে দিয়েছে যে এখন চ্যান্সেলরকেই মারতে চায়। এই জন্য সে শহরের মধ্যেই সবাইকেই অ্যানাউন্সমেন্ট করে দেয় যে ওই অন্য গ্রুপের ছেলে হোক অথবা মেয়ে তারা যেন তাদের দুজনকেই এখানে মেরে দেয়। এই জন্য ইভের কাছে অনেকগুলো লোক এসে গিয়েছিল তাকে মারার জন্য, কিন্তু ইভ এক এক করে তাদের সবাইকেই মারতে থাকে। এরপরে ইভ এমন একটি জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে অনেকগুলো অস্ত্র ছিল, যেখানে সে একটি ফায়ার গানকেও পেয়ে যায়। এরপরে তার কাজটি এই জায়গার মধ্যে খুবই সহজ হয়ে যায়। সে আগে যেতে যেতে সমস্ত গার্ডগুলোকে আগুনের সাহায্যে জ্বালিয়ে দিতে থাকে, কিন্তু তখনই তার সাথে সামনে হয়ে যায় এমন একটি লোকের সাথে যার কাছেও সেম ফায়ার গান ছিল। ইভের উপরে ওই লোকটি ফায়ার গান দিয়ে শুট করার আগে ইভ নিজেকে বাঁচানোর জন্য পিছনের মধ্যে থাকা বিল্ডিং এর উপরে কাঁচকে ভেঙে নিচে পড়ে যায়। এখানেই তার হাতের মধ্যে এসে যায় ফায়ার ব্রিগেডের খুবই বড় একটি পাইপ লাইন, যার সে প্রেসারকে ব্যবহার করে সে সামনে থাকা অ্যাসিস্ট্যান্টকেই নিচে ফেলিয়ে দেয় এবং সে তার পেপেনের আগুনকেও পুরোপুরি ভাবে শেষ করে দেয়। এরপরে ইভের কাছে রাখা ফায়ার ব্রিগেডের মধ্যে থাকা সমস্ত জলও শেষ হয়ে যায়। এরপরে সেও নিচের মধ্যে পড়ে যায়। এরপরে আবার ওই লোকটি এসে ইভকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু ইভকে বাঁচানোর জন্য জন উইক নিজের হাতের মধ্যে থাকা বন্দুককে ব্যবহার করে ওই লোকটির হাতের মধ্যে থাকা ফায়ার গানের উপরে শুট করে দেয়, যার ফলে ওই ফায়ার গানটি একটি বোমের মতোই ব্লাস্ট হয়ে যায় এবং ওই লোকটি ওই জায়গার মধ্যেই মারা যায়। ইভ জানতে পেরে গিয়েছিল এই কাজটিকে জন উইক করেছিল, এই জন্য সে তাকে থ্যাংক ইউ বলে দেয়। চ্যান্সেলর এখানে বুঝতে পেরে যায় তার বাঁচতে পারা এই জায়গা থেকে মুশকিলই নয় বরং একটি ইম্পসিবল কাজ। এই জন্য সে এখান থেকে নিজের ছেলের মেয়েকে নিয়ে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু সেই শহর থেকে নিজের গাড়িকে বাইরে পার করার আগে ইভ তার গাড়ির সামনে এসে যায় এবং সে ড্রাইভারের উপরে শুট করে ওই গাড়িকেই থামিয়ে দেয়। এরপরে সে চ্যান্সেলরকে বাইরে আসার জন্য বলে দেয় এবং সে চ্যান্সেলরকে বলতে থাকে আমি তোমার প্রত্যেকটি লোককেই মেরে দিয়েছি, এই জন্য আমি তোমার পরে আর কাউকেই মারতে চাই না। জন উইক এই জায়গার মধ্যে দেখতে পায় 12টা বাজতে আর শুধুমাত্র 2 মিনিটই বাকি ছিল, এই জন্য সে মনে করছিল তাকে বাধ্য হয়ে ইভকে মারতেই হবে, কিন্তু ইভ তার আগেই চ্যান্সেলরকে গুলি
চালিয়ে তাকে মেরে দেয়। 12টা বাজার পরেই জন উইকের কাছে ডাইরেক্টরের কল এসে যায় এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি ইভকে মেরে দিয়েছো, যেটির উত্তরে জন উইক বলতে থাকে এটির আসলে কোন রকম দরকারই নেই, কারণ লড়াই এখন শেষ হয়ে গিয়েছে, এমনকি ইভ চ্যান্সেলরকেও মেরে দিয়েছে। এরপরে ইভ ড্যানিয়েলের মেয়েকে নিয়ে এই জায়গা থেকে চলে যায়। এরপরে কিছু সময় পরের কাহিনীকে দেখানো হয়, যেখানে আমরা একটি টুইস্টকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে ড্যানিয়েল এখনো বেঁচে রয়েছে, যার কাছে ইভ তার মেয়েকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল এবং এমন ভাবে ইভ নিজের করা প্রমিসকেও পূরণ করে দেয়। এরপরে আমরা ইভকে কিছুদিন পর একটি ব্যালেরিনা হলের মধ্যে দেখতে পাই, যেখানে তার ছোটবেলার বন্ধু ব্যালেরিনা ডান্সকে করতে যাচ্ছিল, যেটিকে সে দেখার জন্যই এখানে এসে যায়। তখনই ওই জায়গার মধ্যে থাকা সমস্ত অ্যাসিস্ট্যান্টদের কাছে একটি মেসেজ এসে যায় যে ইভকে মারার জন্য খুবই বড় একটি বাউন্টি লাগানো হয়েছে এবং এই মেসেজটি ইভের কাছেও এসে যায়। এই জন্য ইভ এই জায়গা থেকে চলে যায়। এখানে এই মুভি এই মিস্ট্রির সাথেই শেষ হয়ে যায়। ইভ কি এখন এই জায়গা থেকে বাঁচতে পারবে? বন্ধুরা, এটাই ছিল ব্যালেরিনা মুভির পুরো কাহিনী। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।